আমাদের টিমে কে কে আছে, আমাদের টিমটার একটা ছোটখাটো একটা আপনারা ছবি দেখতেও পাচ্ছেন, যেটা আমরা ক্রমশ প্রকাশ্য রিভিল করব, এবং আমরা আমাদের গুরুদের নিয়েও তাদের কি থট না থট সেটা শেয়ার করব। তো আমরা পরবর্তী এবার দেখব যে আমাদের এই গেম উইকে কিরকম পারফরমেন্সটা ছিল। নমস্কার। ঝাড়গ্রাম, মুসাগ্রাম, নন্দীগ্রাম, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সকল দর্শকদের জানাই প্রণাম। আমরা যেরকম বলেছি, আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন এপিসোড। ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুজ। আর এখান থেকেই হয় বাঙালির ফুটবল আড্ডা শুরু। এই ভিডিওতে আমরা আমাদের লাস্ট উইকে যে এফপিএল টিম ছিল তার পারফরমেন্স কিরকম ছিল সেটা নিয়ে চর্চা করব, আমাদের কি ভাবনা এই উইক নিয়ে সেইটা ডিসকাস করব, এবং আমাদের কিরকম টিমটা এই উইকে হতে চলেছে সেটাও রিভিল করব। তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, আপনারা ভিডিওটা পুরো দেখুন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাস্ট দুটো গেম উইক ধরেই আমরা কনসিডারেবলি র্যাঙ্কস লুজ করছি। আমরা অ্যাট দ্য এন্ড অফ দি থার্ড গেম উইক আমরা 60,000-এ ছিলাম। অ্যাট দ্য এন্ড অফ গেম উইক 5 আমরা 6 লাখ র্যাঙ্কে পৌঁছে গেছি। তো ইট হ্যাজ নট বিন ওয়েল। আমাদের ক্যাপ্টেনও মানে সাবডিউট পারফরমেন্সে দিয়েছে। অনেক এক্সপেকটেশন ছিল সালার থেকে আরও একবার, এবং তিনি মানে একটা অ্যাসিস্ট দিলেও তার পারফরমেন্সে আমরা তো সন্তুষ্ট নই। এবং ওভারঅল পয়েন্টস এই গেম উইকে আমরা 55 পয়েন্ট অ্যাকুমুলেট করতে পেরেছি, এবং আমাদের একটা -4 হিটও ছিল লাস্ট গেম উইকে। সো দ্যাট হ্যাজ বিন আওয়ার গেম উইক 5। চলে আসবো আমাদের গোলকিপারদের পারফরমেন্স। সেটা আমরা দেখতে পারবো এইবার প্রথমবার আমাদের ডিন হেন্ডারসন ভালো পয়েন্ট দিয়েছে। অ্যান্ড সেখানে যদি দেখি তার স্ট্যাটস, 90 মিনিটস খেলে 7টা সেভ করেছে, প্লাস ক্লিন সিট দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা কঠিন অপোনেন্ট ছিল, বাট সেখান থেকে 7টা সেভও করেছে। অ্যান্ড টোটাল 9 পয়েন্টস দিয়েছে ডিন হেন্ডারসন। সো একটা কমেন্ডেবল পারফরমেন্স, যেটা আমরা ডিন হেন্ডারসনের কাছ থেকে এতদিন ধরে পাচ্ছিলাম না, সেটা লাস্ট গেম উইকে আমরা সেটা পেয়েছি। ওইদিকে যদি দেখি মার্ক প্লেকেনের পারফরমেন্স, মার্ক প্লেকেন কনসিস্টেন্টলি প্রত্যেকটা গেম উইকে 3 পয়েন্টস বা 2 পয়েন্ট দিয়ে আসছিল। অ্যান্ড আমরা সেটা আগের গেম উইকে ডিসকাসও করেছিলাম যে আমরা যে গোলকিপারকেই ফার্স্ট ইলেভেনে রাখছিলাম, তার আরেক গোলকিপার যে বেঞ্চে ছিল সে ভালো পারফরমেন্স করছিল। বাট এইবারে আমাদের সেই সিলেকশনটা কার্যকারী হয়েছে। আর মার্ক প্লেকেন যেহেতু বেঞ্চে ছিল, সেই হিসেবে তার যদি স্ট্যাটস দেখি, 90 মিনিটস খেলে 3টে গোল কনসিড করেছে স্পার্সের সাথে, অ্যান্ড টোটাল 3 পয়েন্টস অ্যাকুমুলেট করেছে। তো আমাদের এটা একটা সাকসেসফুল, একটা মানে একটা ভালো সিলেকশন ছিল ফার্স্ট ইলেভেনে ডিন হেন্ডারসন। আমরা চোখ বুলিয়ে নেবো আমাদের ডিফেন্সিভ পারফরমেন্স কিরকম ছিল আমাদের ডিফেন্স ডিপার্টমেন্টে। তো আমাদের যে প্রাইম ডিফেন্ডার ছিল গার্ডিওল, তার থেকে কিন্তু আমরা লাস্ট কয়েকটা গেম উইক ধরেই ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছিলাম, বাট প্রতিটা গেম উইকে এসে এখন অব্দি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, ইনক্লুডিং দিস উইক। মাত্র 1 পয়েন্ট পেয়েছি আমরা গার্ডিওলের থেকে। তারা কিন্তু 2টো গোল কনসিডও করেছিল আর্সেনালের সাথে, এবং খুব কষ্ট করে এই ম্যান সিটি ম্যাচটা কিন্তু লাস্টে আর্সেনালের সাথে ড্র করে। এরপরেই মাজরাউই 73 মিনিটস খেলেছে এবং ক্লিন শিট দিয়েছে আগের ম্যাচটা ক্রিস্টাল প্যালেসের সাথে। তার পারফরমেন্সে অনেক কটাই ক্লিন শিট এসছে এখন অব্দি, ইনক্লুডিং দ্য লাস্ট ম্যাচ। তো সেখানে আমাদের কিন্তু মাজরাউই থেকে আমরা 6 পয়েন্টস পেয়েছি। তার বাজেট হিসাবেও সে কিন্তু একজন ভালো ডিফেন্ডার। এরপরেই আয়নার লাস্ট ম্যাচটা খুব একটা ভালো যে গেছে সেটা বলা যায় না, কারণ সে 0 পয়েন্ট ব্ল্যাঙ্ক চলে গেছে তার গেম উইকটা। সে 90 মিনিটস খেলেছে, কিন্তু তাদের টিম তাতেও নটিংহাম ফরেস্টের টিম 2 গোল কনসিড করেছিল, এবং সেখানে একটা ইয়েলো কার্ডও দেখে নেয়। তো সেখানে তার 0 পয়েন্ট তার শেষ পরিণতি হিসাবে আসে। রবিনসন আমাদের প্রথম থেকেই ঠিকঠাকই পারফর্ম করছে, এবং তার বাজেট দেখে সমস্ত কিছু ভেবে পারমুটেশন কম্বিনেশন দেখেই আমরা কিন্তু রবিনসনকে আমাদের টিমে রেখেছি, এবং সে তার বাজেট হিসাবে ঠিকঠাকই পারফর্ম করছে। আগের গেম উইকটা যদিও খুব একটা ভালো যায়নি, তবু সে 2 পয়েন্ট দিয়েছে, কারণ ফুলাম একটা গোল কিন্তু কনসিড করে গেছিল। কিন্তু আমরা যেরকম দেখতে পাচ্ছি সে কিন্তু পুরো 90 মিনিটই ফিচার করে ম্যাচটায়। এরপরে যে প্লেয়ারটা হারুট বেলিস, এ কিন্তু আমাদের সাবস্টিটিউট বেঞ্চে ছিল আগের ম্যাচে, মেন টিমে ছিল না। সে 90 মিনিটস খেলেছিল। আগেন হি ইজ আ বাজেট ডিফেন্ডার, সেই জন্য আমাদের টিমে অ্যাজ আ সাবস্টিটিউট ডিফেন্ডার ছিল। আর 2 পয়েন্ট দিয়েছে আগের ম্যাচটায়, একটা কিন্তু গোলও কনসিড করেছে তারা। এটাই ছিল আমাদের ডিফেন্সিভ বিভাগের পারফরমেন্স এই গেম উইকে। আমরা দেখবো মিডফিল্ডের পারফরমেন্স কিরকম ছিল, মিডফিল্ড ডিপার্টমেন্টের পারফরমেন্স কিরকম ছিল। এবং দেখতে পাচ্ছি আমরা যে মোহাম্মদ সালাহ 6 পয়েন্ট দিয়েছে আগের গেম উইকে, যেরকম আমরা বললাম অনেক এক্সপেকটেশন ছিল তার থেকে। এবং আরেকটা হোম ম্যাচ যেখানে আমরা এক্সপেক্ট করছিলাম যে মোহাম্মদ সালাহ থেকে পয়েন্ট পাওয়া যাবে। এবং লিভারপুল ভালো খেলেছে, লিভারপুল হ্যাজ কাম ব্যাক টু উইনিং ওয়েজ, কিন্তু মোহাম্মদ সালাহ কিন্তু সামহাও ইজ স্টিল নট অ্যাট হিজ বেস্ট আপাতত।
এই লাস্ট গেম উইকের নিরিখে যদি বলা যায়। তার সাথে দেখতে পাচ্ছেন আপনারা বাকায়ো সাকাও আছে আমাদের টিমে, যে লাস্ট গেম উইকে একটা অ্যাসিস্ট দিয়েছে। আমরা বলতে পারেন যে আমরা এতটা ক্রিটিক্যাল সালার জন্য কেন হচ্ছি, বাকায়ো সাকাও তো একটা অ্যাসিস্ট দিয়েছে, 4 পয়েন্টে অ্যাকুমুলেট করেছে 45 মিনিট খেলে। কিন্তু পয়েন্টটা হচ্ছে বাকায়ো সাকার খেলা ছিল ম্যানচেস্টার সিটির সাথে, আর মোহাম্মদ সালার কাছে একটা কনসিডারেবলি ইজিয়ার অপোনেন্ট ছিল, তাই আমরা একটু বেশি ক্রিটিক্যাল, সেই জন্য আমরা ওকে ক্যাপ্টেন হিসেবেও চুজ করেছিলাম লাস্ট গেম উইকে। But moving forward, Emil Smith Rowe, like most of the game weeks this season, ভালো পারফরমেন্স দিয়েছে তিনি। আরো একবার তিনি 8 পয়েন্ট অ্যাকুমুলেট করেছেন। এবং তার সাথে থাকছে আমাদের সেমিনিউ যে লাস্ট গেম উইকে খুব একটা ভালো পারফর্ম করেনি, ব্ল্যাঙ্ক কাইন্ড অফ 2 পয়েন্টে অ্যাকুমুলেট করতে পেরেছে, 70 মিনিট কাছাকাছি খেলেছে। এবং লাস্টলি থাকছে হ্যারি উইংস, যে 2 পয়েন্ট অ্যাকুমুলেট করেছে। তো এই ছিল আমাদের মিডফিল্ড বিভাগের পারফরমেন্স। চলে আসবো ফরওয়ার্ডস এর পারফরমেন্স। সেটা যদি দেখি, প্রথমেই হচ্ছে এরিন হ্যালান্ড। সে 90 মিনিটস খেলে একটা গোলও দিয়েছে, প্লাস বোনাস পয়েন্টের থ্রু দিয়ে টোটাল 9 পয়েন্টস অ্যাকুমুলেট করেছে। এরিন হ্যালান্ড তার নিজের পারফরমেন্সে যে কনসিস্টেন্সি সেটা বজায় রেখেছে, এবং প্রথম 5টা গেম উইকের মধ্যে তিনি টোটাল 10টা গোলও করে ফেলেছেন। সো ওয়ান অফ দ্য ব্রাইট ফিউচার অফ আওয়ার টিম। তো ইনি একটা প্লেয়ার যে কনসিস্টেন্টলি আমাদের টিমকে কনসিস্টেন্টলি লাস্ট 5টা গেম উইক দিয়ে যথারীতি পয়েন্ট দিয়ে যাচ্ছে। নেক্সট যদি আমরা দেখি ইসাক, তিনি 90 মিনিটস খেলেছে, বাট পুরোটাই কোনো গোল বা অ্যাসিস্টে কোনো কন্ট্রিবিউট করেনি, এবং মাত্র 2 পয়েন্ট অ্যাকুমুলেট করতে পেরেছেন। আরেক যে স্ট্রাইকার তিনি হচ্ছেন ভার্ডি, তিনি 82 মিনিটস খেলেছেন, তিনিও কোনো গোল বা অ্যাসিস্ট কোনো দিতে পারেননি, কারণ টোটাল 2 পয়েন্টস অ্যাকুমুলেট করেছে। তো ফরওয়ার্ডের দিক দিয়ে আমরা যদি দেখি, হ্যালান্ড ছাড়া খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি আমাদের আরও যে দুটো ফরওয়ার্ড ইসাক অ্যান্ড ভার্ডি। তো সেটাকে নিয়ে আমাদেরকে এই গেম উইকে চিন্তা ভাবনা করতে হবে, অ্যান্ড সেটার জন্য আমাদের পরবর্তী সেগমেন্ট। ট্রান্সফার প্ল্যানস নিয়ে দেখে নেবো, যেখানে আমরা সবাই মিলেই কথা বলবো যে আমরা কি কি ট্রান্সফার নিয়ে ভাবছিলাম। তো আমাদের ফার্স্ট চিন্তার বিষয় ছিল আমাদের গোলকিপিং ডিপার্টমেন্ট। কারণ আমরা আপনাদের টিমটা আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমাদের গোলকিপারে কিন্তু ছিল ডিন হেন্ডারসন আর ফ্লেকেন, এবং দুজনকারই রেঞ্জ ছিল অ্যারাউন্ড 4.5 টু 4.6। খুব যে বেশি বাজেট কোনো আমরা গোলকিপারের উপর গেছিলাম এমনি কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমরা যেটা দেখে এসেছি যে ফ্লেকেন প্রতিটা গেম উইকেই প্রায় 2, 3 আর ম্যাক্সিমাম 4 পয়েন্ট দিয়েছে, কারণ তার টিম কিন্তু গোল খেয়ে যাচ্ছে, সে পয়েন্ট দিচ্ছে সে তার সেভসের থ্রু দিয়ে। আর ডিন হেন্ডারসন অ্যাপার্ট ফ্রম দি লাস্ট গেম উইক, যেটা ছিল তার প্রিভিয়াস টিম ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলা, সেই ম্যাচটা ছাড়া কিন্তু তার সেরকম প্রমিসিং পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তো সেখানে এখানে নিয়ে আমাদের একটু চিন্তা ছিল যে আমরা গোলকিপিং নিয়ে কি করতে পারি। তো ফাইনালি আমরা এটাই ডিসাইড করি যে আমরা আরেকটু বাজেট খরচ করব অন আওয়ার গোলকিপার, কারণ আমরা রায়ার যেরকম পারফরমেন্স দেখছি এই সিজনে আর্সেনালের থেকে, এবং আর্সেনাল ম্যান সিটির সাথেও চ্যাম্পিয়নের সাথেও যেরকম খেলেছে, এবং আর্সেনালের ডিফেন্সিভও যেহেতু ডিফেন্সিভ বিভাগেও তারা বহুত স্ট্রং লাগছে, সেই জন্যে আমরা রায়ার উপর যাব, আমরা রায়াকে আমাদের টিমে নেওয়ার কথা ভাবছি। তাই এখানে আমরা ডিন হেন্ডারসন এবং ফ্লেকানের মধ্যে ডিন হেন্ডারসনের জায়গায় রায়ার কথা কিন্তু আমাদের ট্রান্সফার প্ল্যানের মধ্যে আছে। আমরা যদি তাকাই, আমাদের টিমে প্রায় আগুন লেগে আছে। মানে আমরা যদি গোলকিপিং পজিশনে তাকাই, লাস্ট গেম উইক ছাড়া আমাদের সেরকম পারফরমেন্স পুরো বিগত 4টে গেম উইক ধরে হয়নি। আমরা অলওয়েজ অল্টারনেট গোলকিপার পয়েন্ট দিয়েছে। বাট সিমিলারলি আমাদের ডিফেন্সেও যদি তাকাই, ডিফেন্সেও মাল্টিপল ইস্যুস আছে। আমরা যেহেতু টপ হেভি টিম ড্রাফট করেছিলাম, এবং উই ব্যাঙ্কড আপন 2 ভেরি প্রিমিয়াম প্লেয়ার্স অ্যাট দি অ্যাটাকিং থার্ড, তো আমাদের ডিফেন্সে কিছু ট্রেড অফস নিতে হয়েছিল। কিন্তু ট্রেড অফসে আমরা যেই প্লেয়ারের পারফরমেন্স সবচেয়ে বেশি ল্যাক করেছি এই 4টে গেম উইকে, সেটা হচ্ছে গোয়ার্দিওল। এবং তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু গোয়ার্দিওল যে পজিশনে খেলছে আর যেভাবে দেখে মনে হচ্ছে যে সিটি ইজ স্টিল গেটিং দেয়ার, নট অ্যাট দেয়ার বেস্ট। তো আমরা মনে করছি লাস্ট দুটো গেম উইকের কান্ডারি বা আর্সেনালের হয়ে ম্যাচ উইনার হিসেবে উঠে আসা ব্রাজিলিয়ান গ্যাব্রিয়ালকে দলে নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করছি। তো আপনারা দেখতে পেলেন গোলকিপিং পজিশনেও আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, এবং ডিফেন্স নিয়েও আমাদের কিছু চিন্তা ভাবনার জায়গা আছে। আমরা চলে আসবো কিছু আমাদের মিডফিল্ডের কিছু অপশনস, যেটাকে আপনাদেরকে যেটা আমরা বললাম যে আমাদের টিমে যেটা আগুন লেগেছে, যেটা অন্য যেটা আমাদেরকে বললো, হ্যাঁ সেটা আমাদের গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডেও। এখানে আমরা যে দেখছি, যেটা আমরা চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ। আমাদের যে প্রাইস ট্যাগ আছে, সেই প্রাইস ট্যাগের হিসেবে সেরকম আমাদেরকে পয়েন্ট দিতে পারছে না। নট অনলি পয়েন্টস, আপনারা যদি লাস্ট দুটো গেম উইকে ওর খেলার পারফরমেন্স দেখেন, খুব একটা আকর্ষিত নয়, অ্যান্ড অনেক চান্সেসও মিস করেছে। অ্যান্ড তার আন্ডারলাইন স্ট্যাটস যে হিসেবে তার টিম এত উইক অপোনেন্টের সাথে খেলেও তার কাছ থেকে কিন্তু সেরকম আমরা স্ট্যাটস কিছু পাচ্ছি না। ফর এক্সাম্পল এক্সজিআই, এক্সএআই, এগুলো কিন্তু খুব একটা এনকারেজিং নয় সালার জন্য। সেই জন্য আমরা ভাবনা চিন্তা করেছি সালারই আরেক টিম প্লেয়ার, তিনি হচ্ছেন লুইস ডিয়াস। সেম
তা লুইস ডিয়াজ যদি আমরা দেখি মিডফিল্ডারদের মধ্যে সবথেকে হাইয়েস্ট পয়েন্ট অ্যাকুমুলেট করেছে লাস্ট 5টা গেম উইকে। অ্যান্ড লুইস ডিয়াজের যদি আমরা দাম দেখি অনেকটাই কম। তো আমরা সেই জায়গাটা সেই প্রাইস ট্যাগটার থেকে শেয়ার করে আমরা সালার জায়গায় দুটো প্লেয়ারকেও কিনতে পারি, সেটা হচ্ছে লুইস ডিয়াজ আর এনবুমো। লুইস ডিয়াজকে নেওয়ার কারণ হচ্ছে তিনি একটা দুর্দান্ত ফর্মে আছে অ্যান্ড সালার সাথেই খেলছে অ্যান্ড সেম খুব ভালো ইম্প্যাক্ট করছে সালার থেকেও। অ্যান্ড নেক্সট হচ্ছে এমবুমো। এমবুমোকে নেওয়ার একটাই কারণ হচ্ছে তার আন্ডারলাইন ফিক্সচার্স অ্যান্ড তার পারফরমেন্স, যেটা আমরা আগের দিন যে ভিডিওতে আমরা আপনাদেরকে ওয়াচ লিস্ট ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এমবুমোর যে পারফরমেন্স যখন উইজা থাকে না টিমের মধ্যে অ্যান্ড তিনি এখন একটা সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে খেলছেন, তো এমবুমো একটা খুব ভালো অপশন অ্যান্ড তার যদি আমরা ফিক্সচার্স দেখি সেখানেও কিন্তু খুব ভালো পয়েন্ট দেওয়ার খুব চান্সেস আছে। সেই কারণে আমরা চিন্তা ভাবনা করেছি সালার জায়গায় আমরা লুইস ডিয়াজ অ্যান্ড আরও একটা ডিফেন্ডারকে সরিয়ে আমরা লুইস ডিয়াজ আর এমবুমো দুজনকেই টিমে নেওয়ার পরিকল্পনা করেছি। আমাদের যেই বিভাগটা নিয়ে চিন্তা ছিল সেটা হচ্ছে আমাদের স্ট্রাইক ডিপার্টমেন্ট নিয়ে। কারণ যদিও আমাদের স্ট্রাইক ডিপার্টমেন্টের থেকে আমরা ভালো পয়েন্ট পাচ্ছি, বাট আমাদের যে ফরওয়ার্ড লাইনটা সেটা হেভিলি ডিপেন্ডেন্ট অন হালান্ড। তো যেই গেম উইকে আমরা হালান্ডকে হয়তো ক্যাপ্টেন করেছি, সেই উইকে আমরা প্রচুর পয়েন্ট পেয়েছি আমাদের স্ট্রাইক ডিপার্টমেন্ট থেকে। কিন্তু যদি হালান্ড কোনো উইকে যদি না গোল করতে পারলো, দেন আমরা আমাদের হয়তো স্ট্রাইক লাইন থেকে সেরকম পয়েন্টই পেতাম না। কারণ আমাদের ইসাকের উপর খুবই এক্সপেকটেশন ছিল, কারণ ইসাকের পারফরমেন্স আগেরবারও ভালো ছিল। এইবারও একটা গেম উইকে গোল করেছে ইসাক, কিন্তু তাছাড়া তার থেকে সেরকম ভালো পারফরমেন্স এখনো আমরা কিন্তু পাইনি ইসাকের থেকে। আমরা যেরকম রিটার্ন এক্সপেক্ট করছিলাম সেরকম রিটার্ন আমরা ইসাকের থেকে পাচ্ছি না। এবং যে রকম ফিক্সচার আছে অ্যাস্টন ভিলার ফর দি কামিং গেম উইকস, এবং যেহেতু ওয়াটকিন্স গোল স্কোরিং ফর্মেও ফিরেছে, সেখানে আমাদের ভাবতে হচ্ছে আমরা ইসাকের থেকে ওয়াটকিন্স বা নিকোলাস জ্যাকসন বা বার্ডি বা হয়তো উড এইসব প্লেয়ারের ধারে যাবো কিনা। তো আমাদের স্ট্রাইকারের কিছু চেঞ্জেসেরও আমাদের পরিকল্পনা আছে। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকটা পজিশনেই প্রায় একটা চিন্তার বিষয় আছে, এবং আমরা প্রায় যেমন আমরা দেখলাম যে আমরা কখনো আমাদের টিম রিভিল ভিডিওতে আমরা প্রত্যেকটা সেগমেন্টে আমাদের অল্টারনেট অপশনস আছে এরকম ভাবনা চিন্তা করিনি। কিন্তু বাট আমাদের লাস্ট দুটো পারফরমেন্সে আমরা খুবই হতাশ, এবং হতাশ বলেই আমাদের মনে হচ্ছে কি ইটস টাইম দ্যাট আমরা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিই। ব্রহ্মাস্ত্র বলতে আর কিছু নয়, ওয়াইল্ড কার্ড বন্ধুরা। এবং এই ওয়াইল্ড কার্ডে আমাদের নতুন টিম কি দাঁড়াচ্ছে সেইটা এবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম বা ওয়াইল্ড কার্ডের টিম, এবং ওয়াইল্ড কার্ডের টিমে আমরা 3-5-2 ফরমেশনে খেলবো বলে ডিসাইড করেছি আপাতত। যদিও এটা আপনারা জানেন দিস ইজ নট দি লক টিম, এটা এখনো কিছু মানে আমাদের যেহেতু ওয়াইল্ড কার্ডে আনলিমিটেড ট্রান্সফার্সও থাকে, এবং এবং আমাদের টিম ফরমেশন কী হবে সেটা এখনো কিছু টাইম আছে, এবং আমরা অবশ্যই প্রেস কনফারেন্সেস অ্যান্ড নতুন কি আপডেটস উঠে আসছে সেসব দিকে নজর রাখবো, বিকজ উই হ্যাভ দি লিবার্টি, উই হ্যাভ ইনিশিয়েটেড দি ব্রহ্মাস্ত্র। তো তাই আমাদের টিমের দিকে যদি নজর রাখে তাহলে যেরকম সন্দীপ এক্সপ্লেন করেছিল, আমরা চিন্তা ভাবনা করছিলাম হেন্ডারসনের জায়গায় রায়ের কথা, আর আমরা মনে করছিলাম রায়ের যেরকম ফর্মে আছে আমরা যদি আরো বেশি লেট করি তাহলে হয়তো আমরা একটু দেরি করে ফেলবো, আর হয়তো রায়াকে ইনক্লুড করতে পারবো না, উইচ লুকড লাইক আ পোটেনশিয়াল অপশন ফর আস। তো যেরকম আপনারা স্কোয়াডেও দেখতে পাচ্ছেন যে আমাদের স্কোয়াডটা দিস ড্রাফট ইজ আ মোর ব্যালেন্সড ড্রাফট, মানে আমরা একটু মানে টপ হেভির জায়গায় একটু ব্যালেন্সড অপশনসের দিকে গেছি। এবং ডিফেন্সে আমাদের সাথে থাকছে গ্যাব্রিয়াল, যাকে আমরা যেরকম আমরা ট্রান্সফার প্ল্যান্সে বললাম যে গুয়ার্দিওলার জায়গায় আমরা গ্যাব্রিয়ালের কথা ভাবছি, এবং তাকে ছাড়া আমরা রবিনসন এবং আয়নাকে আমরা লাস্ট গেম উইকে নিয়ে এসেছি, সে একটা গেম উইক ভালো যায়নি, তাও আমরা আয়নার উপরে ব্যাক করছি ফর দি আপকামিং গেম উইক। এবং রবিনসনও আছে, এবং রবিনসন আয়নাকে ছাড়াও আমাদের ডিফেন্সে আপনারা জানেন মাজরাউই এবং ফাইসও আছে। তো এই পাঁচজনের মধ্যে আমরা আপাতত গ্যাব্রিয়াল, রবিনসন এবং আয়নাকেই অ্যাজ তিনজন 3-ম্যান ডিফেন্স রেখেছি। নেক্সট যদি আমরা দেখি মিডফিল্ডে, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম যে আমরা সালাকে সরিয়ে লুইস ডিয়াজকে নিয়ে আসবো, অ্যান্ড সেটাই আমরা করেছি কারণ লুইস ডিয়াজের কম বাজেট বাট পারফরমেন্স ইজ হাই ক্লাস। মুখেও যেটা আমরা বললাম এমবুমুকেও নিয়ে এসেছি উইংসের জায়গায়, কারণ উইংস একটা কম বাজেটের মিডফিল্ডার ছিল। তো আমরা সালাকে বিক্রি করে অনেকটাই টাকা বাজেট পাই না, সেখানে আমরা দুটো প্লেয়ার ভালো প্রিমিয়াম মিডফিল্ডারকে নিয়ে আসতে পেরেছি। অ্যান্ড যেটা আমাদের অলরেডি সাকা, স্মিথ রো অ্যান্ড সিমিনে অলরেডি ছিল, অ্যান্ড তাদেরকে নিয়ে আমাদের টোটাল মিডফিল্ডটা কম অ্যাকুমুলেট হয়েছে। আমাদের স্ট্রাইক লাইনে এবার আমরা যদি চোখ বোলাই, হ্যালান্ড তো থাকছেই, তাছাড়া ওয়াটকিন্স আর বার্ডি। আমাদেরকে অনেক কটা পারমুটেশন কম্বিনেশন করে আমরা যেটা দেখেছি, হয়তো আমরা এখানে দুটো প্লেয়ার যেমন সোলাঙ্কে বা নিকোলাস জ্যাকসনকে নিতে পারতাম, বা হয়তো এখানে আমাদের অন্য কোনো কম্বিনেশনও হতে পারতো উডকে নিয়ে,
বা হয়তো হাভার্টসকে নিয়ে, কারণ হাভার্টসের ফিক্সচারও ভালো আসতে চলেছে। তো তাতেও আমাদের সব পারমুটেশন কম্বিনেশনের মধ্যে মনে হয়েছে যেহেতু আমরা আমাদের মেন টিমে এই গেম উইকের জন্য বা কামিং গেম উইকে মেনলি দুটো স্ট্রাইকার নিয়েই হয়তো বেশি কটা গেম উইক খেলবো, বা যেখানে হয়তো ইজি একটু ফিক্সচার, সেখানে আমাদের যে থার্ড স্ট্রাইকার ওয়ার্ডি, যেহেতু সেও গোল স্কোরিং ফর্মে আছে, তো আমাদের সেখানে মনে হয়েছে যে ওয়ার্ডি আর ওয়াটকিনের কম্বিনেশনটা আমাদের টিমে ভালো ফিট করছে। তাই আমরা আমাদের ফরওয়ার্ড লাইনে কিন্তু ইসাকের জায়গায় ওয়াটকিন্সকে এনেছি এবং আমাদের ওয়ার্ডিও অ্যাজ আ থার্ড স্ট্রাইকার আছে। এই ছিল আমাদের স্ট্রাইক লাইনের চেঞ্জেস। তাহলে যেরকম আপনারা দেখতে দেখতে পাচ্ছেন, আমরা লাস্ট দুটো গেম উইকের মিস্টেক আর রিপিট করছি না। আমাদের ক্যাপ্টেন হিসাবে আমরা আপাতত এর্লিং হ্যালান্ডকেই সিলেক্ট করে নিচ্ছি, এবং আমরা যেরকম আমরা বললাম 3-5-2 ফরমেশনে আগামী গেম উইকে এগোনোর প্ল্যান করছি। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।